কেন ফোন করেছো আমাকে? আমার মেয়ের জন্য। তোমার মেয়ের জন্য? বলো বালা, কি হয়েছে তোমার মেয়ের? আমার মেয়ে কীর্তি ইন্ডিয়াতে ডান্স রিয়েলিটি শো করছিল, জুম ডান্স প্লাস। 3 দিন আগে হঠাৎ করে ওর মৃত্যু হয়। কিভাবে? পুলিশ, এমনকি সিবিআইও সেটাকে আত্মহত্যা ডিক্লেয়ার করে কেস বন্ধ করে দিয়েছে। আত্মহত্যা? কিন্তু আমি জানি ওটা আত্মহত্যা ছিল না। আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। দেখো বালা, যদি ক্রাইম ব্রাঞ্চ বলে থাকে যে ওটা সুইসাইড, তাহলে ওটা সুইসাইডই হবে। ওরা এত বড় ভুল করতে পারে না। আর তাছাড়া তুমি এতটা জোর দিয়ে কি করে বলছো যে ও আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে? কারণ মৃত্যুর ঠিক আগে ও আমার সঙ্গে কথা বলেছিল। হ্যালো বাবা, বাবা সবকিছু শেষ হয়ে গেছে। ইউ নো হোয়াট বাবা, আমি ওকে ছাড়বো না, ছাড়বো না আমি ওকে। ও আপসেট ছিল ঠিকই যে কম্পিটিশন থেকে এলিমিনেট হয়ে গেছে, কিন্তু নিজেকে গুলি করবে সেটা হতে পারে না। তুমি আমার কাছে কি চাইছো? আমি চাই যে এই কেসটা তুমি রিওপেন করো আর প্রমাণ করো যেটা আত্মহত্যা নয়, খুন। আর আমি তোমাকে কথা দিচ্ছি এসিপি, যে আমি নিজে থাকতে এসেই তোমার কাছে সারেন্ডার করব। পুরবি, একটা কাজ করো, খোঁজ নাও এই জুম ডান্স প্লাসে এরকম কিছু ঘটেছিল কিনা। স্যার। স্যার, হ্যাঁ, এই বালাকে? বালা একজন নামজাদা জুয়েল থিপ। 100-এরও বেশি ডাকাতি করেছে, কোটি টাকার জিনিস লুট করেছে। আর স্যার, সে এখনো পর্যন্ত ধরা পড়েনি? হ্যাঁ পেড্রিক, ও ধরা পড়েনি। একবারও আমার হাতে এসেছিল, কিন্তু ফসকে গেছে। স্যার, স্যার, আমি কেসের ব্যাপারে খোঁজ নিয়েছি। এই খুন একটা বিনা লাইসেন্স বন্দুকের দ্বারা হয়েছে, আর এই জন্য ক্রাইম ব্রাঞ্চ ইনভলভ হয়েছে। What are you saying? No way. মৃত্যুর কারণ হলো আত্মহত্যা। আর অভিজিৎ, ক্রাইম ব্রাঞ্চ তো এই কেসটা আগেই সলভ করে ফেলেছে। এখন আর আপনারা নতুন কি খুঁজছেন এই কেসে? স্যার, আমাদের সন্দেহ হচ্ছে যে এটা আত্মহত্যা নয়, এটা মার্ডার। রিয়েলি? স্যার, গান ভিকটিমের হাতে ছিল, আর গুলিটা ওর মুখের ভেতরে লেগেছিল। বডিতে অন্য কোনো রকম স্ট্রাগলের চিহ্ন মাত্র ছিল না। প্যারাফিন টেস্ট কমপ্লিটলি পজিটিভ। এটা একটা ওপেন অ্যান্ড শর্ট কেস অভিজিৎ। একটা ছোট্ট বাচ্চাও বলতে পারে যে এটা হলো আত্মহত্যা। বাট আই ডোন্ট নো হোয়াই আপনাদের কেন মনে হচ্ছে যে এটা একটা মার্ডার? না স্যার, আমরা আপনাদের তদন্তকে ভুল প্রমাণ করতে চাইছি না। আমরা কিছু লিড পেয়েছি, আমরা আরো একবার ইনভেস্টিগেশন করতে চাই, দ্যাটস অল। স্যার, আপনার কি মনে হয় কি হয়েছিল অ্যাকচুয়ালি কৃতিকার সাথে? জুম ডান্স প্লাস এটা একটা ডান্স রিয়েলিটি শো, আর মেয়েটি ছিল সেখানে পার্টিসিপেন্ট। সেভেন্থ রাউন্ডে ও এলিমিনেট হয়ে যায়। মেকআপ রুমে ফিরে ওর ক্ষোভ কমেনি, আর সে তার নিজের পিস্তল দিয়ে সুইসাইড করে।
এই মেকআপ রুমে দুটো দরজা আছে, এই দুটো দরজাই ভেতর থেকে বন্ধ ছিল। আপনি দেখে যেটা বুঝছেন, ওরা সবাই দরজাটা ভেঙে ভেতরে ঢুকেছে, আর ওই দরজাটা সবসময় বন্ধ থাকে। যখন আপনারা দরজা ভেঙে ঢুকলেন তখন এখান থেকে কেউ পালিয়ে গেছিল, বাইরে বেরিয়েছিল কেউ? না স্যার, না তো। দয়া, এই চেয়ারটা আয়নার একদম সামনে, পিছনের দরজাটা দেখা যাচ্ছে, আর এই লাশের পজিশন এইরকম ছিল। যদি আমরা এটা মেনেও নিই যে এটা মার্ডার, তাহলে কীর্তিকা আয়নাতে সামনে থেকে আসা খুনিকে দেখতে কি করে পেল না? আর যদি দেখে তো কোনো স্ট্রাগলই করেনি। হতে পারে ও নিজের খুনিকে চিনতো। আচ্ছা, এখানে কীর্তিকার ঘনিষ্ঠ বন্ধু কারা ছিল? ঘনিষ্ঠ বন্ধু কেউ না স্যার। আসলে ও এতটা খিটখিটিয়ে মেজাজের মেয়ে ছিল যে বন্ধু কি কেউ তোকে পছন্দই করতো না। জানি না স্যার ও এত দূর পর্যন্ত এলো কি করে। ডান্সার হিসেবেও খুব একটা ভালো ছিল না। আচ্ছা আচ্ছা, এই শোয়ের ফরম্যাটটা কি? মানে কে ঠিক করে যে কোন প্রতিযোগী এই প্রতিযোগিতায় থাকবে আর কে বাইরে চলে যাবে? আপনাদেরকে বুঝিয়ে বলছি। ফরম্যাটটা হলো 100 মার্কসের, 60 মার্কস জাজেসের আর 40 মার্কস অডিয়েন্সের। আর বলতে পারেন কন্টেস্টেন্ট জাজেসের কাছ থেকে 20 করে পায়। ওর মার্কশিট দেখতে পারি? প্যারা প্রিন্টার্স পজিটিভ, মানে এর হাতের ওপর গান পাউডার ছিল। বাকি রিপোর্টগুলো সব ঠিক আছে বস। সিবিআই সব রিপোর্ট ঠিক আছে। এই মেয়েটি আত্মহত্যাই করেছে, নিজের হাতে নিজেকে গুলি করেছে। তবে তুমি আমার কাছে কি চাও? সালুকে, আমি এটা জানি যে সিবিআইরা প্রমাণ করেছে যে মেয়েটি ওই কীর্তিকা সুইসাইড করেছে, কিন্তু আমি এটা মানতে পারছি না। নিশ্চয়ই কোনো না কোনো গোলমাল আছে এই কেসে, কিছু না কিছু গোলমাল আছে। কীর্তিকা খুন হয়েছে সালুকে, কীর্তিকা খুন হয়েছে। আর দেখো, তুমি যাই বলো না কেন, আমাকে প্রমাণ করে দাও যে কীর্তিকা খুন হয়েছে। এর যা কিছু ক্ষত আছে সব ভেতরের দিকে আছে, গুলি লাগার কারণে হয়েছে। গুলি পেছন দিয়ে বেরিয়ে গেছে, সেখানে তারই ক্ষত আছে, আর কিছু নেই। তবে আমি কি করে বলবো যে এটা সুসাইড নয়, এটা মার্ডার? বালা, বলো। একটা কাজ দিয়েছিলাম তোমাকে এসপি, তুমি তো ভুলেই গেলে, নাকি হার মেনে নিলে? এই এসিবি কখনো ভোলে না আর হারও মানে না। মনে রেখো, এই কেসটা অলরেডি চালু হয়ে গেছে। আর তুমি আমার চিন্তা করো না, আগে নিজের কথা ভাবো, নিজের কথা, বুঝেছো? আমার চিন্তা ছাড়ো এসিপি, যদি আমি না চাই তাহলে তুমি কোনোভাবেই আমাকে ধরতে পারবে না। এই কেসই সেই দরজা যেটা তোমাকে আমার কাছে নিয়ে আসতে পারে। আর যদি এবার তোমার মিস হয় না, তাহলে আমাকে ধরার ব্যাপার তো দূরে থাক, তুমি আমার কথাও কখনো শুনতে পাবে না। Damn it. সালুকে, আমার কথাটা শোনো। কীর্তিকা আত্মহত্যা করেনি, কীর্তিকা খুন হয়েছে, খুন। আরে কোনো না কোনো তো প্রমাণ নিশ্চয়ই পাবো, যা দিয়ে প্রমাণ হয় যে খুন হয়েছে। সালুকে, তুমি আমাকে একটা প্রমাণ জোগাড় করে দাও, দেখো আমি কি করি। আরে ভাই, প্রমাণ যদি নাই থাকে তো আমি কোত্থেকে দেবো? আরে তুমি কিরকম ফরেনসিক সার্জেন্ট হে? আরে ফরেনসিক সার্জনকে তুমি আমায় করেছো? আমি তৈরি করি। আমি পড়াশোনা করেছি ভাই। তাহলে পড়াশোনা করে কি লাভটা হলো? তুমি প্রুভ করতে পারছো না যে কীর্তিকা খুন হয়েছে। আচ্ছা ব্যাস ভাই, তুমি খুব জেদি লোক। আমি জেদি লোক? হ্যাঁ, নয়তো কি, নিজের মতটা চাপিয়ে দেওয়ার জন্য তুমি যা খুশি করতে পারো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বস, সিবিআই এর রিপোর্টগুলোকে আমি বাদ দিয়ে ভাবছি। আমি নিজের মতো করে পরীক্ষা করব। আর যদি এটা খুন যদি হয়, তুমি বলো এটা খুন নয়, যদি এটা খুন না হয়ে থাকে, তবু আমি বলছি খুন তো ঠিক হয়েছে। আছে, আমি তোমার কথা মেনে নিচ্ছি। যদি এটা খুন হয়, আবার এক কথা, কীর্তিকা খুন হয়েছে, ব্যাস। আচ্ছা ভাই, যদি সরি এটা খুন হলে সালুকে তোমাকে প্রমাণ দিয়ে তবে ছাড়বে। এই একজন যে ওকে সবসময় একই মার্কস দিয়েছে, এই জাজ মোনা, এই এত কম মার্কসের কোনো বিশেষ কারণ? হ্যাঁ, কারণ এই যে দুজন জাজ আছে, প্রিয়াঙ্কা আর মার্টিন, এরা তো ভালো মার্কস দিয়েছেন। 15, 18, 16, 20, 15 থেকে বেশি মার্কস অনেকবার দিয়েছেন, কিন্তু মোনা সব সময় 10-এর থেকে কম নাম্বার দিয়েছেন। এরকম কেন? জানি না স্যার ওদের কেন কম মার্কস দিয়েছে। আসলে মোনা ম্যাডাম তো একজন ফিল্ম ডিরেক্টর,
আর মার্টিন আর প্রিয়াঙ্কা হচ্ছে কোরিওগ্রাফার, তাই এতে আলাদা আলাদা ফিল্ড রয়েছে, এটাই স্যার। ওটাই তো, এই মোনা ফিল্ম ডিরেক্টর আর এই দুজন হচ্ছে কোরিওগ্রাফার। ডান্সের মুভগুলো এই কোরিওগ্রাফাররা খুব নিখুঁতভাবে দেখে। তাহলে এদের ডিরেক্টরের সঙ্গে কম্পারিজন করলে এরা দুজনে ভালো মার্কস দিয়েছে। আর যেদিন এলিমিনেট হয়েছিল সেই দিনও এরা প্রচুর মার্কস দিয়েছিল, কিন্তু এই মোনা তো সব থেকে কম দিয়েছিল। আমি কি করে বলবো বলুন কেন কম মার্কস দিয়েছে ওরা? কৃতিকার শেষ পারফরমেন্সটা আমরা একবার দেখব। হ্যাঁ স্যার, শিওর। এবার আপনি জাজদের রিয়াকশন দেখান। হয়তো এই জন্যই অডিয়েন্স ওকে অনেক কম মার্কস দিয়েছে, পারফরমেন্সের মধ্যে পড়ে গিয়েছিল বলে। যেই কন্টেস্ট্যান্ট আমাদের এই মঞ্চ আজ ছেড়ে যাচ্ছে তার নাম হলো কৃতিকা। কৃতিকার পড়ার আগে সবাই কৃতিকার পারফরমেন্সে খুশি ছিল। পারফরমেন্স ঠিক ছিল কি না তা জানি না, কিন্তু এই জাজ মোনার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে কোনো বিশেষ অসুবিধা ছিল কৃতিকাকে নিয়ে। না শাহরুখে, কেন ডেকেছো? পঙ্কজ, এই রিপোর্টটা তুমি তৈরি করেছো? হ্যাঁ স্যার, এটা তো আমার রিপোর্ট। কি হলো? এক মিনিট। পঙ্কজ, ওই আগের কেসের রিপোর্টটা, কেস রিপোর্ট তুমি বানিয়েছিলে তো? হ্যাঁ স্যার। তুমি আগের কেসের যে রিপোর্টটা তৈরি করেছো সেটা ফরেনসিক রিপোর্টের সঙ্গে ম্যাচ করছে না কেন? এটা কি করে হতে পারে স্যার? আমি তো দুবার করে চেক করেছি। তাহলে ডক্টর সালুকে তো ওটা চেক করেছে, বুঝেছো? তোমার রিপোর্টে শুধু ভুলই নেই, মিথ্যেও আছে অনেক। স্যার, পঙ্কজ ভুল করতে পারে, কিন্তু কিন্তু স্যার মিথ্যে রিপোর্ট। তাহলে সালুকে কি মিথ্যে বলছে? ওর সঙ্গে কি পঙ্কজের কোনো শত্রুতা আছে? তাহলে দেখো পঙ্কজ, কোনো ভুল করলে আমি ক্ষমা করতে পারি, কোনো মিথ্যে রিপোর্টকে নয়। তোমাকে সাসপেন্ড করা হলো এখন, এই মুহূর্ত থেকে। আমি তোমার আইডি, তোমার ব্যাচ আর গান এখনই টেবিলের উপর রাখবে তুমি। স্যার, স্যার আমি সরি পঙ্কজ, স্যার। I said ID, badge and gun. তাড়াতাড়ি। ডক্টর সালুখে, কি করছেন আপনি? আসলে আমার পঙ্কজের চোখের জল দরকার ছিল। এসব কিছু আমি পঙ্কজের চোখের জলের জন্য করেছি। চোখের জল? কেন স্যার? সেটাও জানতে পারবে, কিন্তু আপাতত এই কথাটা জেনে রাখো যে কীর্তিকার খুন হয়েছে, ও আত্মহত্যা করেনি। আর এই কথাটা প্রমাণ করবার জন্য আমি তোমার আর পুরবি তোমাদের দুজনেরই চোখের জল লাগবে। এক কাজ করো, পুরবি এখানে পেঁয়াজ রাখা আছে, এগুলোকে একটু কাটো। পেঁয়াজ? হ্যাঁ হ্যাঁ, ও পেঁয়াজ দিয়ে পেঁয়াজি বানাবে, কাটো। পুরবি সাবধানে।
ব্যাস। হ্যাঁ ব্যাস। আচ্ছা সালুকে, তুমি এক্সাক্ট কি করছো একটু বলবে? দেখো বস, সায়েন্স এটা প্রমাণ করে দিয়েছে যে মানুষের চোখ থেকে যে জল বেরোয় আলাদা আলাদা ভাবনায়, আলাদা আলাদা অবস্থায়, যেমন আমি এক্ষুনি নিয়েছি পেঁয়াজ কাটবার সময় সুখের, দুঃখের, এই সব কটা চোখের জল নিজেদের কম্পোজিশনে, নিজেদের রূপে, নিজেদের আকারে সব আলাদা আলাদা হয়, একটার থেকে আর একটা আলাদা। আচ্ছা, তো ব্যাপারটা এই বস যে কৃত্তিকার চোখ থেকেও আমি শুকনো অশ্রু পেয়েছি। এই দেখো বস, এই স্যাম্পেলটা হচ্ছে কৃত্তিকার চোখের জলের থেকে পাওয়া। ঠিক আছে, এবার আমি কৃত্তিকার চোখের যে স্যাম্পেল আমি পেয়েছি তার সঙ্গে এই তিনজনের চোখের জলের যে স্যাম্পেল নিয়েছি তার সঙ্গে ম্যাচ করে দেখি, জানতে পারা যাবে যে এই চোখের জলটা কি ভাবনার। এইটা হচ্ছে তিনজনের চোখের থেকে বেরোনো জল, খুশির, পেঁয়াজ কাটার আর দুঃখের। এটা তো আমার চোখের জলের সাথে ম্যাচ করছে। এক্স্যাক্টলি ফ্রেডি, তোমার স্যাম্পেলের সঙ্গে ম্যাচ করছে, মানে হচ্ছে এটা খুশির চোখের জল। তার মানে এটা পরিষ্কার বস, কীর্তিকা যখন মারা যায় তখনও খুশি ছিল। যে মানুষ খুশি ছিল সে সুসাইড কেন করবে? এটা পরিষ্কার যে কীর্তিকা সুসাইড করেনি। আর বস, কীর্তিকার চোখের জলের এই স্যাম্পেল আমি ওই ডাক্তারের কাছে পাঠিয়েছি যে এর উপর রিসার্চ করছে। ঠিক আছে, তারপর? উনিও মেনে নিয়েছেন বস যে এই চোখের জলটা খুশির চোখের জল। স্যার, এটা এটা আপনি প্রুফ করতে পারবেন? না, এর ওপর এখনো অনেক রিসার্চ চলছে, কিন্তু যেহেতু এটা রিসার্চ প্রসেসে আছে আমরা কোর্টে এটা প্রমাণ করতে পারবো না বস। কোর্ট যদি নাও মানে, আমাদের জন্য তো প্রমাণিত হলো যে কীর্তিকাকে খুন করা হয়েছে। খুন। স্যার, কি ব্যাপার পুরবি, তুমি এখানে? স্যার আপনাদের ফোন লাগছিল না তাই আমি। হ্যাঁ, একটু নেটওয়ার্কের প্রবলেম আছে। কেন? স্যার, সালুঙ্কে স্যারের কথা অনুযায়ী এটা সুইসাইড না, কনফার্ম মার্ডার। মার্ডার? ওকে মার্ডার করা হয়েছে? ও তো আত্মহত্যা করেছিল শুনেছিলাম। হ্যাঁ, কিন্তু আমরা কিছু নতুন প্রমাণ হাতে পেয়েছি যার থেকে বুঝতে পারছি এটা আত্মহত্যা নয়, বরং ওনার খুন হয়েছে। আর আপনার মনে হচ্ছে যে ওর এই সো কল্ড মার্ডারটা আমি করেছি? যে ধরনের মার্কস আপনি প্রথম থেকে দিয়ে আসছিলেন তাতে মনে হয় না যে ওকে আপনার খুব বেশি পছন্দ ছিল। কৃতিকা অ্যাভারেজ ডান্সার ছিল, ওর চেয়ে বেশি ভালো ডান্স কেউ করলে তাকে বেশি নাম্বার দেব, ওকে নয়। কিন্তু অন্য দুজন জাজ তো ওকে ভালো মার্কস দিয়েছে। সেটা ওদেরকেই জিজ্ঞাসা করুন, আমি সে ব্যাপারে কিছু জানি না। আমি শুধু এটুকুই জানি যে কম্পিটিশনের এই লেভেল পর্যন্ত কৃতিকা ওর নিজের ট্যালেন্টে আসেনি, এর পেছনে অন্য কোনো ব্যাপার আছে। আপনি এরকম কেন ভাবছেন? কারণ কম্পিটিশনের আগে এক্সকিউজ মি। হাই ম্যাম, আমি আপনার অনেক বড় ফ্যান। তুমি ভেতরে এলে কি করে? আসলে বাইরে সিকিউরিটি আছে, আমি অনেক রিকোয়েস্ট করার পরে আমাকে ভেতরে আসতে দিল। ঠিক আছে, বলো তুমি কে আর কি দরকার। আমার নাম কীর্তি ম্যাম, কন্টেস্টেন্ট আছে যারা পার্টিসিপেট করেছে, আই এম ওয়ান অফ দেম। আপনি জানেন ম্যাম, যখন আমি জানতে পেরেছি আপনি এই শোয়ের জাজ, আই ওয়াজ সো এক্সাইটেড, এন্ড ইউ নো হোয়াট, আই এম ইউর বিগেস্ট ফ্যান। আমি আপনার সব মুভি দেখেছি। ভেরি নাইস টু নো। আর ম্যাম, আপনার সাথে সাথে আপনার কস্টিউম, জুয়েলারি সব কিছুর ফ্যান আমি। আই মিন, আচ্ছা ম্যাম, জুয়েলারির কথাই মনে পড়লো, আমার কাছে না 30-40 লাখের জুয়েলারি সেট রয়েছে। কিন্তু ম্যাম, আমি তো জুয়েলারি পরি না। কিন্তু ম্যাম, আপনি তো পরেন তাই না?
আপনাকে দারুণ দেখাবে আর আমি নিয়েও এসেছি, দাঁড়ান। তুমি যেটা বলার চেষ্টা করছো সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। তুমি আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করছো যাতে আমি তোমাকে ভালো মার্কস দিই। নো ম্যাম, আমি সেটা বলতে চাইনি। তোমার বলার উদ্দেশ্য যাই হয়ে থাক সেটা কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। এবার দেখো আমি তোমায় কতটা নাম্বার দিই। ইনফ্যাক্ট তোমার মতো বেইমান মেয়েদের তো এই কন্টেস্টে থাকতেই দেওয়া উচিত নয়। আই এম সরি ম্যাম, আমি এটা বলিনি। তুমি ম্যাম, নিজে চলে যাবে না আমি সিকিউরিটিকে ডাকবো? ম্যাম প্লিজ সিকিউরিটি ডাকবেন না। আই সেড লিভ। উনি আর কখনো এইভাবে আপনার সাথে কথা বলেছিলেন? না। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। হুম। স্যার এবার এবার বাকি দুই জাজের সঙ্গে দেখা করব। কেন স্যার, এদের ওপরও কি সন্দেহ করছি? কীর্তি যদি মোনাকে ঘুষ দেবার চেষ্টা করে তাহলে হতে পারে ওই দুজন জাজকেও দিয়েছিল। মার্কস দেখে তো মনে হচ্ছে দিয়েছিল, কারণ বেশ ভালো মার্কস দিয়েছিল ওরা। যেখানে ওই বেচারে ডান্স করতে করতে তো পড়ে গিয়েছিল। জিজ্ঞাসা করি ওই মার্টিন আর প্রিয়াঙ্কাকে। হে বিউটিফুল, তোমাকে তো দেখেই মনে হচ্ছে খুব ভালো ডান্স করতে পারো, কিন্তু এর আগে তোমায় কখনো দেখিনি আমি। ওয়াইল্ড কার্ড এন্ট্রি। সিআইডি। ও, সিআইডি। আমরা কীর্তিকার মার্ডারের ব্যাপারে কথা বলতে এসেছি। মার্ডার? সেটা তো না, সুইসাইড না, খুন হয়েছে ওর। ও, কীর্তিকা মোনাকে কিছু ঘুষ দেওয়ার চেষ্টা করেছিল, তো হয়তো তোমাকেও ঘুষ দিয়েছিল। না, সেরকম কিছুই হয়নি। যদিও অফারও করতো, আমি ওর অফার অ্যাকসেপ্ট করতাম না। প্রিয়াঙ্কা দেবী, কৃতিকা তো আপনাকে ঘুষ দেয়নি, তাহলেও আপনি ওকে এত ভালো মার্কস দিয়েছিলেন। আর তাছাড়া ও এমন কিছু ভালো ডান্সারও ছিল না, আর এলিমিনেশন রাউন্ডে তো ফল্টও করেছিল, পারফর্ম করতে করতে পড়ে গেছিল। তাহলেও দেখুন স্যার, আমরা এখানে ডান্সারদের শুধু ডান্সের উপরে ভিত্তি করে নাম্বার দিই না। দেয়ার আর আদার এক্সপেক্টস, আই মিন আমরা ওদের ওভারঅল পার্সোনালিটি দেখি। আমি জানিও পড়ে গেছিল, কিন্তু ও সাথে সাথেই উঠে ও কমপ্লিট করেছে ও ডান্সটা। জাস্ট বিকজ ও পড়ে গেছিল দ্যাট ডাজন্ট মিন যে আমি ওকে এলিমিনেট করে দেব। কোয়ালিটিস যেমন সৌন্দর্য, এক্সপ্রেশনস, ডান্স, পার্সোনালিটি, সবকিছু। আর এই সবকিছু কীর্তির ভিতরে ছিল। থ্যাংক ইউ। স্যার, আমার মনে হয় না যে এর থেকে বেশি কিছু আর জানতে পারবো। এদের দুজনকে যতটা সরল মনে হচ্ছে ততটা নয়, এরা হবার চেষ্টা করছে। এদের দুজনের ঠিকুজি কুষ্টি বের করতে হবে। স্যার, হ্যাঁ, এই মার্টিনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভালো আলোচনা হয় দেখছি। আর এই নিউজটা যদি সত্যি ধরে নেওয়া যায় তাহলে এ সেই ক্যাটাগরির মধ্যে পড়ে যারা সুন্দর মেয়ে দেখলেই একটুতেই গলে যায়। আর এ অনেক পয়সাওয়ালাও। বেইমানি, ফ্রড বা অন্য কিছু? না স্যার, একেবারে ক্লিন, স্পেশালি ওর ডান্সের ব্যাপারে। সেই জন্য তো এতটা চিপ আর অভদ্র হওয়া সত্ত্বেও ও ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট কোরিওগ্রাফার স্যার। আর স্যার, এই প্রিয়াঙ্কা, এর লাইফস্টাইল বেশ হাইফাই। প্রতি রাতে পার্টি করা, ইন্ডাস্ট্রির বড় বড় লোকেদের সাথে ওঠা বসা। এই দেখুন স্যার। স্যার, আমার তো মনে হয় না এই দুজনের কারোরই ঘুষ নেওয়ার প্রয়োজন আছে। পেট্রিক, টাকা দিয়েই শুধু ঘুষ দেওয়া যায় না, আরো অনেক পদ্ধতি আছে। বড় বড় দামি দামি জিনিস, ফরেন যাওয়ার ট্রিপ, আরো অনেক কিছু। হ্যাঁ স্যার, মোনাকেও কৃতিকা টাকা পয়সা নয় বরং অনেক দামি একটা হার দেবার চেষ্টা করেছিল। এক মিনিট, পুরবি, এক মিনিট দাঁড়াও। কি হলো স্যার? কি দেখছেন? ইয়েস, বুঝতে পেরেছি ফেডরিক, কে ঘুষ নিয়েছে আর ঘুষটা কি ছিল।
প্রিয়াঙ্কা ম্যাডাম, এটা কি আপনার ছবি? হ্যাঁ, আমারই ছবি, রাজের পার্টিতে তোলা হয়েছিল। এই হারটাও কি আপনার? অফকোর্স আমি পড়েছিলাম, তাহলে আমারই তো হবে, তাই না? ভেরি গুড। কোথা থেকে পেয়েছেন আপনি এই হার? পেয়েছি, কিনেছি আমি। খুব দামি মনে হচ্ছে। হ্যাঁ, ইটস অ্যারাউন্ড 40 lakhs। 40 lakhs? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমরা যাই। চলুন। চলুন মানে? সিআইডি ব্যুরো চলুন। কেন? এই হার চুরির। চুরি? আগে আপনারা আমায় কেন কোশ্চেন করছেন? আপনারা আপনারা তাকে কোশ্চেন করুন না, যার কাছ থেকে আমি এটা কিনেছি। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি ঠিকই বলছেন। তো কার কাছ থেকে কিনেছিলেন? আপনাকে কে বিক্রি করেছিল? হ্যাঁ, আমি ওটা কৃতিকা বেচেছিল আপনাকে। হ্যাঁ, ওটা কীর্তিকা। কীর্তিকা কেন আমাকে বিক্রি করবে? আমি ওটা আমি ওটা এই হারটা 10 বছর আগে চুরি হয়েছিল। 10 বছর আগে? হ্যাঁ, আর এটা বালা চুরি করেছিল। বালা? এই বালাকে? কীর্তিকার বাবা। ও ভালো নম্বরের বদলে আপনাকে এই হারটা দিয়েছিল, আর আপনি এটা নিয়ে নিলেন। ঘুষ নেওয়ার আগে আপনার এটার ব্যাপারে খোঁজ নেওয়া উচিত ছিল। আপনি কৃতিকার থেকে ঘুষ নিয়েছিলেন, কিন্তু খারাপ পারফরমেন্সের জন্য কৃতিকা এলিমিনেট হয়ে গেছিল। তাহলে হতে পারে ও আপনাকে হুমকি দিয়েছিল যে ও আপনার মুখোশ খুলে দেবে আর আপনি ওকে মেরে দিলেন। আপনারা এসব কেন বলছেন? আমি মানছি যে আমি কীর্তিকার থেকে এই হার ঘুষে নিয়েছিলাম, কিন্তু কিন্তু খুন? আমি ওর খুন করিনি। আপনারা আপনারা আমাকে বিশ্বাস করুন, আমি এই খুন সেটা করিনি। আমরা খোঁজ নিয়ে নেব, রবি। আরে চলুন চলুন। আরে আপনি আরে আমি হ্যাঁ, খুন হ্যাঁ, ঠিক করিনি। আছে, চলুন আমি না, খুন চলুন। করিনি। আপনি আমার কথাটা তো শুনুন। কেন নিয়ে যাচ্ছেন আমাকে? হ্যাঁ ডক্টর সালুকে। বস, কীর্তিকার হাতে গান পাউডার কি করে এসেছে সেটা জানা গেছে। কিভাবে? কীর্তিকার মেকআপ রুমের দরজার এই নব থেকে। আমি এই নবটাকে ভালো করে পরীক্ষা করেছি। আগে থেকেই এর ওপরে কেউ গান পাউডার লাগিয়ে রেখেছিল। কীর্তিকা যখনই ভেতরে যাবার জন্য এই নবটা ধরেছে, এই নবের ওপর লেগে থাকা গান পাউডার ওর হাতের ওপর লেগে গেছে। বস, ক্রাইম ব্রাঞ্চও প্যারাফিন টেস্ট করেছিল, কিন্তু ওদের একটা ভুল হয়েছিল। ওরা এইটা দেখেনি যে কীর্তিকার আসলে হাতের ওপর, এখানে হাতের তালুতে গান পাউডার আছে কিনা। নিজের হাতে যখন গুলি চালাবে তখন গান পাউডার আসবে এখানে, কিন্তু কীর্তিকার এখানে কিচ্ছু ছিল না। তার মানে এটা খুনের আগে থেকে করা ষড়যন্ত্র। বস, আমি আরো একটা কথা জানতে পেরেছি, বড় অদ্ভুত কথা। কি? মৃত্যুর আগে কীর্তিকা কিছু খেয়েছিল, আর সেটা ছিল আইসক্রিম, পাঁপড়, আচার আর পেঁয়াজ। এটা কিরকম কম্বিনেশন স্যার? আরো একটা অদ্ভুত কথা জানতে পেরেছি। সেটা কি? কীর্তিকার মাথার পেছন দিয়ে যেখান দিয়ে গুলিটা বেরিয়েছে, ওই জায়গাতে আমি এইটা রেশমের কাপড়ের কিছু সুতো পেয়েছি। আর এই সুতোগুলো কীর্তিকা যে পোশাক পরেছিল তার সঙ্গে ম্যাচ করছে না। স্যার তার মানে এই কাপড়টা দিয়ে ওকে বেঁধেছিল? কেউ নিশ্চয়ই ওনার মুখ বেঁধে রেখেছিল। ফ্রেডি, যদি কেউ ওর মুখটা বেঁধে রাখতো, তবে খুনি ওর মুখের মধ্যে গুলিটা কি করে মারতো? ওর হয়তো চোখটা বাঁধা ছিল। চোখে কেউ কাপড় কেন বাঁধবে? ওর হাত পা তো খোলা ছিল একদম, আর ও তো স্ট্রাগলও করেনি। হতে পারে ও নিজের ইচ্ছেতেই চোখটা বাঁধতে সাহায্য করেছিল। চোখ রেশমের কাপড় দিয়ে বাঁধা, আর এই আইসক্রিম, আচার, পাঁপড় খাওয়ানো, আর এই খুশির চোখের জল। স্যার এটা তো সাধারণত ফিল্মে দেখা যায়, যেখানে ওরা রোমান্স করে। ঠিক বলেছ দয়া, একদম ঠিক। কীর্তিকাকে খুন কেউ ফোর্স করে করেনি, ভালোবেসে করেছে। ভালো। আপনারা আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? আমি কীর্তিকার থেকে কোনো ঘুষও নিইনি, আর ওকে আমি মারিও নি। না, কীর্তিকার কাছ থেকে তুমি কেন ঘুষ নিতে যাবে? তুমি তো কীর্তিকার সঙ্গে খেলা করছিলে, তাই না? ওর চোখের মধ্যে তুমি কাপড় বেঁধে ওকে আইসক্রিম খাওয়াচ্ছিলে। তারপর লঙ্কা, আচার, পাঁপড়। হ্যাঁ, আর শেষে গুলি। কারেক্ট? এইসব
আমি কেন করব? তোমার সঙ্গে ওর হৃদয়ের সম্পর্ক ছিল, হৃদয়ের, তাই না? কিছু মনে পড়লো? হ্যাঁ, নাকি আরো কোনো প্রমাণ চাই? এটা দেখেছেন? এটা আপনারই নিশ্চয়ই। আপনারা এইভাবে আমার বাড়িতে ঢুকে আমার জিনিসে হাত দিতে পারেন না। এটাকে সার্চ ওয়ারেন্ট বলে। ওকে ফাইন, হ্যাঁ এটা আমার মায়ের শেষ চিহ্ন। কিন্তু এইটার সাথে কীর্তির খুনের কি সম্পর্ক রয়েছে? হ্যাঁ, সম্পর্ক রয়েছে। তোমার মায়ের তো এটা শেষ স্মৃতি ছিল না, সেই জন্য তুমি এটাকে ফেলতে পারোনি। এই রুমালটায় পুড়ে যাওয়া ছাপ রয়েছে গুলির, যেটা তুমি কীর্তিকাকে মেরেছিলে। তোমার কি মনে হয় এই রুমালটা ধুয়ে ব্লিচ করে সমস্ত প্রমাণ মেটানো যাবে? হ্যাঁ, ধুলে গান পাউডার হয়তো পরিষ্কার হয়ে যায়, কিন্তু তুমি হয়তো জানো না যে রক্তের দাগ কখনো পরিষ্কার হয় না। আর যখন আমরা এটা টেস্ট করি তখন সেটা কীর্তিকার রক্তের সঙ্গে ম্যাচ করে। বলো মার্টিন, সত্যিটা বলবে নাকি অন্য কোনো উপায়ে তোমার কাছ থেকে? হ্যাঁ আমি ওকে খুন করেছি, করতে হয়েছে। তা না হলেও আমাকে আর আমার ক্যারিয়ার দুটোই শেষ করে দিত। আমি জানি আমার পারফরমেন্স ভালো ছিল না, তার উপরে পড়েও গেছিলাম, কিন্তু মার্টিন, জাস্ট হ্যাভ টু মেক শিওর যে আমি যাতে এলিমিনেট না হই। ডোন্ট ওয়ারি ডার্লিং, আফটার অল আমি জাজ কেন? তুমি টেনশন করো না, আমি সব সামলে নেব। এটাই বেটার থাকবে যে তুমি সব সামলে নেবে, নয়তো তুমি কিন্তু আর সুযোগ পাবে না। হোয়াট ডু ইউ মিন? আমি বলতে চাইছি, আজ যদি আমি এলিমিনেট হই না মার্টিন, তাহলে তোমারটাও ফাঁস করে দেব, আর সবাইকে বলে দেব যে তুমি ফিমেল কন্টেস্টেন্টের কিভাবে সুযোগ নাও। সো জাস্ট মেক শিওর দ্যাট উইল বি গুড ফর ইউ। ও এই কথাটা মানতে রাজি ছিল না যে আমার পক্ষে ওকে বেশিক্ষণ কম্পিটিশনে রাখা একদমই সম্ভব ছিল না। আরো জাজেস ছিল, অডিয়েন্স ছিল, তাদের মার্কসটাও ম্যাটার করে। আমি হাঁপিয়ে উঠেছিলাম ওকে নিয়ে, সেই জন্য নিজেকে আর নিজের রেপুটেশনকে বাঁচানোর জন্য আমি ওকে মারার সিদ্ধান্ত নিইনি। কীর্তি সুইটহার্ট, ইউ আর ব্রিলিয়েন্ট। তুমি এখানে কি করছো? আমাকে এলিমিনেট করে তুমি শান্তি পাওনি যে এখানে চলে এলে? সুইটহার্ট, আমার কথাটা শোনো। আমি কোনো কথা শুনতে চাই না। কি যে বলো না। তুমি হাসছো কেন? আরে বাবা সুইটহার্ট, you know this is reality television. You know how well this works. You know, তোমার এলিমিনেশন একটা ড্রামাটিক এক্সিট। আগামী দিনের সেমিফিনালেতে হবে তোমার ওয়াইল্ড কার্ড এন্ট্রি। তুমি সত্যি বলছো? আমি কখনো মিথ্যে বলি তোমায়? সিরিয়াসলি? থ্যাংক ইউ সো মাচ। ও গড, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। থ্যাংক ইউ। বাট ইউ নো হোয়াট? হোয়াট? তুমি আমার সারপ্রাইজটা খারাপ করে দিলে। কিন্তু আমার কাছে একটা আরো সারপ্রাইজ আছে তোমার জন্য। আর সেই সারপ্রাইজটা কি? সেটা হলো তুমি জানো না, কিন্তু পাপড়, লঙ্কা, আইসক্রিম। মার্টিন, আমি কত ভুল বুঝেছিলাম, বাট নাও আই নো দ্যাট ইউ লাভ মি অ্যান্ড আই লাভ ইউ টু। যাকে ভালোবেসেছো তাকে এরকম নৃশংসভাবে মেরেছো? আমি ভাবতেও পারছি না এই মার্ডারটা আমি করেছি।
এত ভালো প্ল্যানিং করেছিলাম আমি। মাথায় কিংবা বুকে গুলি করনি, খেলতে খেলতে চোখে কাপড় বেঁধে মুখে গুলি মেরে দিয়েছো, যাতে ওটা ক্লিয়ার কাট সুইসাইড মনে হয়। কে ঠিক বলছি তো? হ্যাঁ, কেউ ভাবতেও পারবে না যে এটা মার্ডার। এত ভালো প্ল্যানিং করেছিলাম আমি। হ্যাঁ, কিন্তু আমরা কীর্তিকার মৃত্যুর ইনভেস্টিগেশন সেকেন্ড টাইম শুরু করি ওর বাবা বলার পর, আর তুমি ধরা পড়ে গেলে। যখন সিআইডির লোকেরা কোনো অপরাধীর পিছু নেয় না, তখন কোনোভাবেই সেই অপরাধী পার পায় না। এবার জেলের গড়াদের পিছনে পৌঁছতে থাকো মার্টিন। আইন তোমাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবে। বলো বালা। থ্যাংক ইউ এসিপি, তুমি আমার কাজটা করে আমার উপর অনেক বড় উপকার করেছো। বালা, একটা কথা মনে রেখো, এসিবি প্রদ্যুমান কোনো অপরাধীকে দয়া করে না, তাকে শাস্তি দিয়ে থাকে। বুঝেছো? কাজের কথা বলো। তুমি যাই বলো, কিন্তু আমি তোমাকে কথা দিয়েছি, আমি নিশ্চয়ই আমার কথা রাখবো। আমি পরের ফ্লাইটেই ইন্ডিয়া যাচ্ছি সারেন্ডার করতে। ঠিক আছে। আর একটা দারুণ সূত্রও তোমাকে দিতে চলেছি, যেটা বহুদিন ধরে তোমাকে বিব্রত করে রেখেছে। আই দয়া, এই ছুঁচের মধ্যে ছিল বিষটা, আর এইটা এই আংটিতে। আর বস, যদি আংটিটা একটু ঘোরানো যায়, তবে এই পিনটা বাইরে বেরিয়ে আসবে। আই, এটা এমন বটগাছ যার শাখা ছড়িয়ে পড়েছে প্রত্যেক ক্রাইমে। কি বললে তুমি? আই, তুমি চেনো ওকে? সে কে? তাড়াতাড়ি বলো। এভাবে বলতে পারবো না, দেখা করে বলবো। তোদের খারাপ সময় শুরু হয়ে গেছে, মনে রাখিস। তুই আমার টনির সাথে যা করেছিস না, মনে রাখিস, এরপরে তুই আর বেশি দিন বাঁচবি না, শুনেছিস? তুই এই নিয়ে যাবে কে? তুই আর বাঁচবি না, নরকে যাবি তুই। আর তাকিয়ে দেখছো কি? নিয়ে যাবে কে? তোকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে, ছটফট করে মরবি তুই, মনে রাখিস। আরে যা। লেটস এনজয় রোহন। আরে ভুলে যাও। দিলীপ আর রোহনকে যে কেসে ফাঁসানো হয়েছিল, সেই কেসেই কোর্ট টনিকে শাস্তি দিয়েছিল। আচ্ছা, কে কে জানতো যে আপনারা এখানে রেস্টুরেন্টে আসবেন? জানি না স্যার। আচ্ছা, দিলীপ বাবু আসার আগে এই চেয়ারের আশেপাশে কাউকে দেখেছিলেন? কোনো অচেনা কাউকে? না স্যার, কাউকেই দেখিনি স্যার। এই টেবিলটাকে রিজার্ভ করেছিল? দিলীপবাবু ফোন করেছিলেন, বলেছিলেন যে আমাদের জন্য টেবিল রিজার্ভ করে রাখো। সবসময় এখানেই বসতেন, এই টেবিল এই চেয়ারেই। রেগুলার কাস্টমার ছিলেন আমাদের। কারোর আগে থেকে জানা ছিল যে দিলীপ এখানে এই চেয়ারে বসবে? স্যার, চেয়ারের আশেপাশে তেমন কোনো জিনিস নেই যা দিয়ে আগুন লাগতে পারে। এ তো অদ্ভুত ধরনের মিস্ট্রি। সিসিটিভি ক্যামেরা, এর ফুটেজ থেকে জানতে পারা যাবে।
কি হয়েছিল এখানে? ও মাই গড, এসব কিভাবে হলো? কে করতে পারে এসব? ওই করেছে যে দিলীপকে খুন করেছে প্রমাণ লোপাটের জন্য। আর যে কেউ কিভাবে এই মনিটর রুমে চলে এলো? তোমার সিকিউরিটি কোথায়? স্যার, এই রুমে সিকিউরিটির কোনো প্রয়োজনই হয় না। এর আগে এরকম কখনোই হয়নি স্যার। স্যার স্যার আমার মনে হয় না সিসিটিভি ফুটেজ ডিলিট করার মতো সময়ের কাছে ছিল। ও শুধু ভাঙচুর করেছে। যদি আমরা কোনো এক্সপার্টকে ডাকি স্যার, তাহলে সে হয়তো হার্ড ডিস্ক থেকে রিকভার করতে পারবে। স্যার, হ্যাঁ স্যার 9 বছর আগে দিলীপ আর রোহনের একটা থিয়েটার ছিল যেটায় আগুন লেগে গিয়েছিল। এক্সিট এন্ট্রির দরজা বন্ধ থাকার কারণে 12 জন লোক আগুনে পুড়ে মারা যায়। ভিকটিমদের ফ্যামিলি যখন কেস করে তখন ইনভেস্টিগেশনে জানা যায় যে সেই সময় একজন গার্ড ছিল। হ্যাঁ, টনি। হ্যাঁ স্যার। স্যার, কোর্টে এটা প্রমাণ হয়ে গিয়েছিল যে টনি অনেক মদ খেয়েছিল আর মদের নেশা সে এতটাই চুর ছিল যে ইমার্জেন্সি এক্সিটের দরজাও খুলতে পারেনি। হ্যাঁ, কিন্তু এই টনির স্ত্রী অনিতা এটা মানতে রাজিই নয় যে ভুলটা টনি করেছিল। স্যার, শুধু উনিই নন, অনেক আর্টিকেল এবং নিউজ পেপারও কিন্তু কোর্টের সিদ্ধান্তের ব্যাপারে কথা বলেছিল। যখন এই ঘটনাটা ঘটেছিল তখন দিলীপ আর রোহনের বিরুদ্ধে সলিড এভিডেন্স ছিল, কিন্তু তারপর কেস চলতে থাকলো। 9 বছর হয়ে গেল। কিছু প্রত্যক্ষদর্শী বয়ান বদলে দিল আর কিছু লোক বাইরে চলে গিয়েছিল। স্যার, দিলীপ আর রোহন নিশ্চয়ই টাকা আর ক্ষমতার অপব্যবহার করেছে, আর এই কথাটা নিশ্চয়ই টনি জানতে পেরেছিল। ওই হয়তো পাঠিয়েছে অনিতাকে দিলীপকে মারার জন্য। কিন্তু ফেডরিক, যখন অনিতা ওখানে ছিলই না, তাহলে আগুন লাগালো কি করে? না না, সিকিউরিটির লোকেরা তো ওকে বাইরে বের করছিল ওই রেস্টুরেন্ট থেকে। এমন কি জিনিস ছিল যার জন্য হঠাৎ করে আগুন লাগলো? স্যার, হয়তো ডক্টর সালুংখে আমাদের কোনো হেল্প করতে পারে। না হলে অনিতা। আপনারা তো অবাক হচ্ছেন কেন? আমার হাসি দেখে নাকি দিলীপের মৃত্যুর জন্য? দিলীপের মারা যাওয়াতে এত আনন্দ কিসের? আচ্ছা, আমি খুশি হব না তো আর কে হবে বলুন তো? কালকে রাত্রে রেস্টুরেন্টের থেকে বেরোনোর পর তুমি কোথায় গিয়েছিলে? জেলে আমার স্বামীর সঙ্গে দেখা করতে। ওয়ার্ডেনের কাছে সমস্ত রেকর্ড আছে, আপনারা চাইলে চেক করতে পারেন। সেটা তো আমরা করবই। আর এইটাও যে তুমি ওই আগুনটা লাগালে কিভাবে? কোনো কালো জাদু করেছিলে তুমি? দিলীপের গায়ে হঠাৎ করে আগুন লাগলো কি করে? কালো জাদু জানলে অবশ্যই প্রয়োগ করতাম, কিন্তু আমি খুব খুশি হয়েছি। দিলীপও ঠিক সেইভাবেই ছটপট করে মরেছে যেভাবে 9 বছর আগে ওই নিরীহ লোকগুলো মারা গেছিল, যেটা শাস্তি এখন আমার স্বামী টনি ভুগছে। তুমি এইটা কিভাবে বলতে পারো যে টনির কোনো ভুল ছিল না? তুমি তো ওখানে ছিলেই না। আমি ওখানে ছিলাম না, কিন্তু টনি এখানে ছিল। সেদিন ওর শরীর খারাপ ছিল। ওর মালিকদের মানে রোহন আর দিলীপকে বলে তাড়াতাড়ি বাড়ি চলে আসে আগুন লাগার অনেক আগেই। ভুল ওদের দুজনের ছিল। ওরাই পুরনো দরজা ঠিক করায়নি, যার জন্য ওখানে আগুনে পুড়ে অনেক লোক মারা গেছিল। আমার স্বামীর নয়, ওদের দুজনের দোষ ছিল। তাতে তোমার নিশ্চয়ই খুব রাগ হয়েছিল, ওদেরকে মেরে ফেলারও ইচ্ছে হয়েছিল। 12 জন মারা গেছিল ওখানে। আমার থেকে অনেক বেশি রাগ ওদের পরিবারের লোকেদের হয়েছিল, কিন্তু এখন হয়তো ওরা খুব খুশি দিলীপের মৃত্যুর খবর শুনে। খুব খুশি হয়েছে। ওরা আরো বেশি আনন্দ পাবে যেদিন রোহন পুড়ে মরবে। স্যার,
স্যার 42 জন আছে, ওই 12 জন ভিকটিমের কাছের আত্মীয় আর ফ্যামিলির লোকেরা মিলে। সাসপেক্ট বেশি আর সময় কম। স্যার এই 42 জন লোকের মধ্যে সবার আগে সেই সমস্ত লোকেদের নাম সরিয়ে দিতে হবে যারা কালকে দিলীপের মৃত্যুর সময় শহরে ছিল না। স্যার 9 বছর হয়ে গেছে এই ব্যাপারটার, হয়তো অনেক মানুষ দেশ ছেড়েও চলে গিয়েছে। আর কিছু লোক হয়তো এই পৃথিবীতেই আর নেই। তারপরেও খোঁজ তো নিতে হবে। দেখো কজন শহরে ছিল যখন দিলীপের মৃত্যু হয়। হ্যাঁ পঙ্কজ, কজন এখানে আছে? 27 জন স্যার, যারা সেই সময় শহরে ছিল, আর ওদের দিলীপকে মারার কারণও ছিল। ঠিক আছে, সবাইকে বিউরোতে ডাকো, দেখা যাক ওরা নির্দোষ হওয়ার কি গল্প শোনায় আমার। তোমার বাবা 9 বছর আগে থিয়েটারে আগুন লাগার কারণে মারা গেছেন, তাই তো? ইয়েস স্যার। আপনার হাজবেন্ড ফিল্ম একাই দেখতে গিয়েছিলেন? সেই দিন আমি বিজি ছিলাম, তাই উনি একাই চলে যান। কালকে রাত্রে কোথায় ছিলে তুমি? স্যার আমি আমার বন্ধুদের সঙ্গে ছিলাম। স্যার আমি পাসপোর্ট অফিসে গেছিলাম। ওই দুজনকে আমি এমনি এমনি ছেড়ে দেবো না। তো কি করেছিলে তুমি? ভেবেছিলাম যে দিলীপের সাথে ফেস টু ফেস দেখা করব, আর ওকে জিজ্ঞেস করব যে তুমি এরকম কেন করলে। স্যার তারপরে আমি আমার বন্ধুদের সাথে বাড়িতে যাই। আমি আমার ওয়াইফের সাথে মলে ছিলাম। স্যার আমার বন্ধুদের জিজ্ঞাসা করতে পারেন। স্যার যদি ওর সাথে আমার দেখা হতো তাহলে ও রেস্টুরেন্টে বেঁচে ফিরতো না। দিলীপ ওর কর্মের শাস্তি পেয়ে গেছে। আমি রেস্টুরেন্ট থেকে জানতে পারলাম যখন যে দিলীপের সাথে কি হয়েছে, তখন মনে শান্তি পেলাম স্যার। আর বাকি থাকলো রোহন, ও তার কর্মের শাস্তি নিশ্চয়ই পাবে। এবার এই 27টা নামের মধ্যে তাদের নামগুলো রেখে দাও যারা ঘুরিয়ে ফিরিয়ে উত্তর দিচ্ছিল, আর যারা নিজেদের উত্তর অনেক আগে থেকেই তৈরি করে রেখেছিল। স্যার এবার 15 জন রইল। এবার এই 15 জনকে ওই দিনের ব্যাপারে জিজ্ঞাসা করতে হবে যখন 9 বছর আগে থিয়েটারে আগুন লেগেছিল। দেখা যাক কে সব থেকে বেশি রেগে যায় আর কে মুখ ঘুরিয়ে নেয়। স্যার আমার ভাই মাধ্যমিক পাশ করেছিল, ও বলেছিল বন্ধুদের পার্টি দিতে চায়, সিনেমা দেখাতে চায়, টাকা দাও। স্যার আমি সেই জন্য ওকে টাকাও দিয়েছিলাম। হয়তো ওই টাকাটা আমার ওকে দেওয়া একেবারেই উচিত হয়নি স্যার। যে এই কাজটা করে থাকুক খুব ভালো করেছে। আজকে আমি খুশি, আজ আমি খুব খুশি। কুমারবাবু আপনি ইউনিভার্সিটিতে ফিজিক্সের প্রফেসর, তাই তো? ইয়েস স্যার, হেড অফ দ্য ডিপার্টমেন্ট ফিজিক্স। কিন্তু আমার নিজের ছেলেরই পড়াশোনায় কোনো ইন্টারেস্টই ছিল না। অনেক বকেছি আমি ওকে, কিন্তু তাতে কোনো রকম কোনো লাভই হয়নি। 1 নম্বরের বদমাইশ হয়ে উঠেছিল। সেদিনও কলেজ বাঙ্ক করে বন্ধুদের সাথে সিনেমা দেখতে চলে গিয়েছিল। আর স্যার তারপর ও আর কোনোদিন বাড়ি ফিরে আসেনি। হিমেশ, রাইট? তুমি কন্ট্রাক্টর না? হ্যাঁ স্যার। হিমেশ, 9 বছর আগে তুমি তোমার স্ত্রীর সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিল ওই সিনেমা হলে। আমাদের নতুন নতুন বিয়ে হয়েছিল, স্যালনির সাথে সিনেমা দেখতে গিয়েছিলাম। ওর খুব খিদে পেয়েছিল, আমি সিঙ্গাড়া আনতে বাইরে গেছিলাম। আমি আমি ওখানে ফিরে গিয়ে দেখলাম ওখানকার দরজা লক হয়ে গেছে, আর ভেতর থেকে লোকেদের চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছিল, আর আর খুব ধোঁয়া বেরোচ্ছিল ওখান থেকে। আমি স্যার দরজা খোলার অনেক চেষ্টা করেছিলাম, আমি খুব
চেষ্টা করেছিলাম। আমি পাগলের মতো দরজায় ধাক্কা দিতে থাকি। সালোনি 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 বলে আমি চিৎকার করতে থাকি, কিন্তু আমি কিচ্ছু করতে পারিনি স্যার। আমি কিচ্ছু করতে পারিনি। আমার সালোনিকে আমি বাঁচাতে পারিনি। ওখানে তো একটা গার্ডও ছিল না টনি? ও কি দরজা খোলেনি? ছিল না স্যার। ওখানে কোনো গার্ড মানে আর কাউকে দেখেছিলে তুমি? কেউ ছিল না স্যার, কেউ ছিল না। আমি 9 বছর আগে কোর্টে যে কথা বলেছি আজও তাই বলছি। যখন সিনেমা হলে আগুন লেগেছিল তখন টনি ওখানে ছিল না স্যার। স্যার, এই হলো আমাদের 15 জন সাসপেক্ট যারা দিলীপকে খুন করতে পারে। স্যার, পুলিশ বলছিল যে ফায়ারম্যানরাও বলতে পারেনি যে আগুনের এক্স্যাক্ট সোর্সটা কোথায় ছিল। ওরা তো দেখা মাত্রই জানতে পেরে যায়, তাই না? জানতে পেরে যায় যে ওখানে এমন কি জিনিস ছিল যাতে আগুন ছড়িয়ে পড়ে, কিন্তু ওরা জানতে পারেনি। ওরা এই জন্য জানতে পারেনি কারণ ওই জিনিসটার না ছিল কোনো গন্ধ, না ছিল রং। এক্স্যাক্টলি স্যার। যদি এটা লিকুইড হতো না তাহলে দিলীপ নিশ্চয়ই বুঝতে পারতো ওই চেয়ারটায় বসা মাত্রই। আর পাউডার থাকলে আমরা টেস্ট করে পেয়ে যেতাম। তার মানে এটা তো গ্যাস। তার মানে হচ্ছে এটা ছিল গ্যাস। গ্যাস? এই জন্য ওই ফায়ারম্যান জানতে পারেনি যে কিসের জন্য আগুন লেগেছিল। ইনফ্লেমেবল গ্যাস বস, যার শুধু একটা স্পার্কের দরকার হয় জ্বলে উঠবার জন্য। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, দিলীপ যে চেয়ারে বসেছিল সে চেয়ারে গ্যাস আসলো কোথা থেকে? চেয়ার থেকেই। কি চেয়ার থেকে? সেটা এইভাবে বস, যে চেয়ারে দিলীপ বসেছিল তার নিচের অংশে কেউ ওই ইনফ্লেমেবল গ্যাসকে স্প্রে করেছিল। মারা যাওয়ার সময় দিলীপের সংস্পর্শে দুটো জিনিস ছিল। একটা তো এই চেয়ার যেটাতে ও বসেছিল, আর একটা ওয়াইনের গ্লাস যেটা ও হাতে ধরেছিল। আমরা এই দুটো জিনিসই চেক করেছি। তো এই চেয়ারটা থেকে আমরা ইনফ্লেমেবল গ্যাসের কিছু ট্রেসেস পেয়েছি। বস, আমাদের আশেপাশের পরিবেশে সর্বদা জ্বলনশীল পদার্থ ঘুরে বেড়ায়, যেটা কখনো কখনো স্পন্টেনিয়াসলি জ্বলে যায়। যেমন হচ্ছে মাস গ্যাস, একটা ন্যাচারাল বায়োগ্যাস, আর জ্বলনশীল গ্যাস এর মেইন কম্পোনেন্ট। তার মানে ইনফ্লেমেবল গ্যাস যে কোনো সময় হাওয়াতে এমনি এমনি জ্বলে উঠতে পারে? না ফ্রেডি, নিজে নিজে নয়। যখন পরিবেশটা খুব বেশি উত্তপ্ত হয়ে ওঠে আর সেটা পরিবেশের অক্সিজেনের সঙ্গে মিশে যায়, তখন একটা সুপার হাই টেম্পারেচার উৎপন্ন হয়, যার কারণে এই আগুন লেগে যায়। কিন্তু ডক্টর সালুখে, ওখানে তো এরকম কোনো হাই টেম্পারেচারের মতো কিছু ছিলই না। এক্স্যাক্টলি, এমন কোনো ডাইরেক্ট সোর্স ছিলই না যাতে তাপ উৎপন্ন হতে পারে। বস, এই জন্যে আমার মনে হচ্ছে খুনি কোনো এক্সট্রা ডিভাইস ব্যবহার করেছিল এই এত বেশি টেম্পারেচার উৎপন্ন করার জন্য। আর এই চেয়ারটা তো রেডিই ছিল, এর তো শুধু একটা স্পার্কের দরকার ছিল। কিন্তু স্যার, এভাবে কেউ হিট কিভাবে উৎপন্ন করবে? হ্যাঁ, করা যেতে পারে তো। যেমন উদাহরণস্বরূপ ম্যাগনিফাইং গ্লাস। ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সূর্যের রশ্মিকে বিশেষভাবে ফোকাস করে আমরা ছেলেবেলায় কাগজ পড়াতাম। মনে হচ্ছে ওই রেস্টুরেন্টে আবার যেতে হবে, খোঁজ নিতে হবে কিসের থেকে আগুনটা লেগেছিল। সব জায়গায় দেখে ফেলেছি স্যার, কিন্তু এমন কিচ্ছু খুঁজে পেলাম না যা দিয়ে আগুন লাগতে পারে। আর এটা ওপেন এয়ার রেস্টুরেন্ট। যখন খুনি দিলীপের চেয়ারের নিচে ওই ইনফ্লেমেবল গ্যাস স্প্রে করেছিল, কেউ তো দেখেছিল। সেটাই তো, চেয়ারে হঠাৎই আগুন লেগে যায় আর দিলীপ পুড়ে মারা যায়। কেউ কিছু দেখেনি, আর না আমরা কোনো প্রমাণ পাচ্ছি। স্যার, ওই ডেটা এক্সপার্ট সিসিটিভি ফুটেজ রিকভার করে ফেলেছে, আপনারা দেখতে পারেন স্যার। গুড। দয়া, তুমি গিয়ে দেখো, ততক্ষণ আমি এখানে দেখছি কিছু পাওয়া যায় কিনা। স্যার, দিলীপ আর ওর ফ্যামিলি আসার 15 মিনিট আগের ফুটেজ এটা।
চেয়ার চেঞ্জ করছে। এর কোনো দ্বিতীয় অ্যাঙ্গেল আছে কি এই সময়েরই? চেক করো। 1 মিনিট স্যার। ও চেয়ারটার সঙ্গে কি করছে? গ্যাস স্প্রে করছে নাকি? হ্যাঁ, ও নিজের চেয়ারে গ্যাস স্প্রে করলো আর ও নিজের চেয়ারের সঙ্গে ওই চেয়ারটা বদলে দিল যেটায় দিলীপ বসতো। হ্যাঁ দয়া। আচ্ছা, গ্রেট, গুড ওয়ার্ক দয়া, গুড ওয়ার্ক। কি হলো স্যার? যে দিলীপের চেয়ারটা কারসাজি করেছিল তার খোঁজ পাওয়া গেছে। সে আসলে একটা লোক, ওর শারীরিক গঠনটাও জানা গেছে। আর দেখি আমরা, দয়া ফটোটা পাঠাচ্ছে। খুনি এই বাকি লোকগুলোর মধ্যেই কেউ একজন, এদেরই মধ্যে কেউ। আর এবার এর পরের শিকার রোহান। আমার মনে হয় কারোর আমার আর দিলীপের মুক্তিতে অসুবিধা হচ্ছে। আমার প্রাণে ঝুঁকি আছে এখানে। আই উইল টক ইউ লেটার। বাই স্যার, এভরিথিং ইজ ওকে। অল রাইট, তুমি এখানেই থাকবে আর কাউকে ভেতরে ঢুকতে দেবে না। বি অ্যালার্ট। ওকে? ওকে স্যার।
হয়েছিল এখানে আর কিভাবে? এখানে আর অন্য কোনো জিনিসের স্মেল পাওয়া যাচ্ছে না, শুধু এই পোড়া লাশটার দুর্গন্ধ ছাড়া। মানে স্যার এই মার্ডারটাও ইনফ্লেমেবল গ্যাস দিয়েই করা হয়েছে হয়তো। এসব হলো কিভাবে? হ্যাঁ স্যার আসলে আমি রোহন স্যারের বডিগার্ড। আচ্ছা, তাহলে আপনারা কোথায় ছিলেন যখন এসব হলো? স্যার রোহন স্যার আমাকে বাইরে পাহারা দিতে বলেছিলেন। তার কিছুক্ষণ পরেই আমি ওনার চিৎকার শুনতে পেয়ে ওনার রুমের দিকে দৌড়ে আসি আর দেখি দরজার চারদিক থেকে ধোঁয়া বেরোচ্ছিল। আমি অন্য চাবি দিয়ে দরজা খুলে ভিতরে যাওয়ার পর দেখলাম যে স্যার ততক্ষণে রোহন স্যার পুড়ে গেছেন। আপনারাও কেউ কিছু জানেন না? অদ্ভুত ব্যাপার, রুমের মধ্যে কোনো সূত্র পাচ্ছি না, শর্ট সার্কিট হয়নি, পর্দাটা ভেতর থেকে বন্ধ, এই উইন্ডোজটা পার্মানেন্টলি ক্লোজড, কেউ বাইরে থেকে ভেতরেও আসতে পারবে না, আর বাইরে থেকে ভেতরে কোনো ভিউও নেই, কেউ দেখতেও পাবে না। তাহলে লোকটা মরলো কিভাবে? এটার থেকে আগুন লেগেছে বস। এই জিনিসটা দিয়ে? এটা কি স্যার? এটা হচ্ছে ফিলামেন্ট। ফিলামেন্ট? ইলেকট্রিক বাল্বের ভেতরের ফিলামেন্ট। যখন এই ফিলামেন্টের ভেতর দিয়ে ইলেকট্রিক পাস করানো হয় তখন এটা গরম হয়ে লাল হয়ে যায়। বস, খুনিও এই টেকনিকটাই ব্যবহার করেছে ওই জ্বলনশীল গ্যাসটাকে জ্বালানোর জন্য। কিন্তু ওই রেস্টুরেন্টে যেখানে দিলীপ মারা গিয়েছিল ওখানে তো আমরা এরকম কোনো ফিলামেন্টের মতন কিছু পাইনি। বস, এত ছোট্ট একটা জিনিস, ওটা খোলা জায়গা, হয়তো কোথাও উড়ে চলে গেছে, কিন্তু এখানে তো পুরো ঘরটাই বন্ধ, তাই জন্যে খাটের তলায় এটা আমি পেয়ে গেছি। কিন্তু স্যার ফিলামেন্ট দিয়ে ইলেকট্রিক পাস করানোর জন্য ওয়্যারসের কোনো না কোনো কানেকশন তো থাকা উচিত বেড পর্যন্ত। আছে, এখানেই নিশ্চয় কোথাও আছে। পুরো বেড চেক করেছি আমরা, রুমটাও চেক করেছি, এরকম কিছুই তো পাইনি আমরা। দয়া, ওই দরজাটা কিসের? ম্যানেজার। ইয়েস স্যার। ওই দরজার ওপারে কি আছে? স্যার আর একটা রুম আছে, এই রুমের সাথে ওটা কানেক্টেড। এমনিতে এই দরজাটা সিল থাকে, এটাকে কেউ খোলে না স্যার। খুলুন এই দরজাটা। ইয়েস স্যার। আসুন স্যার। আচ্ছা ম্যানেজার বাবু, কার রুম এটা? কে থাকে এই রুমটাতে? কোনো একজন গেস্ট স্যার, ডিটেলস চেক করতে হবে। দেখুন। ওকে স্যার। স্যার, ওখানে ওই রুমের মধ্যে যা হয়েছে স্যার সব এই রুম থেকেই করা হয়েছে স্যার। কিন্তু যদি কারেন্ট এই রুম থেকে পাস করা হয়ে থাকে তাহলে এখান থেকে বেড পর্যন্ত কোনো না কোনো ওয়্যার তো থাকা উচিত। আর যদি থেকে থাকে তাহলে রোহন নিশ্চয়ই সেটা দেখতে পেয়েছে। হ্যাঁ, হয়তো ওর বডিগার্ডও দেখে থাকবে। ডাকো তো ওর বডিগার্ডকে। আপনি এদিকে আসুন। একটা কথা বলো, যখন তুমি রোহনের ঘরে এসেছিল তখন কোনো তার দেখেছিলে এখানে এই দরজা থেকে ওই রুম পর্যন্ত? কোনো কিছু? না স্যার, রোহন স্যার এই রুমে ঢোকার আগে আমি এই রুমটাকে খুব ভালো করে চেক করেছিলাম, কিন্তু তার বা সেরকম কিছু আমার চোখে পড়েনি। ঠিক আছে, যাও তুমি। যাই হোক না কেন দয়া, খুনি এই দরজাটা ব্যবহার করেছে। এই দরজা দিয়ে রোহনের রুমে আসে আর রোহনের বেডে ইনফ্লেমেবল গ্যাস স্প্রে করে, আর যে কোনো ভাবেই হোক ফিলামেন্টে কারেন্ট দিয়ে দেয়, তাতে ফিলামেন্ট গরম হয়ে যায় আর ইনফ্লেমেবল গ্যাসে আগুন ধরে যায়, আর তাতে রোহনের মৃত্যু হয়। বস, একটা কথা কিন্তু ঠিক, খুনি যেই হোক না কেন তার ইলেকট্রিক আর কেমিক্যাল সম্পর্কে খুব ভালো জ্ঞান আছে। প্রফেসর কুমার,
ফিজিক্সের প্রফেসর কুমার, ওর থেকে আর কে বেশি জানতে পারে এই ব্যাপারে? দয়া, স্যার। ওই প্রফেসর কুমারের সঙ্গে দেখা করো। স্যার। দয়া, আমিও যাব তোমার সঙ্গে। প্রফেসর কুমার আছেন বাড়িতে? হ্যাঁ আছেন, কিন্তু আপনারা? সিআইডি। সিআইডি? সব ঠিক আছে তো স্যার? হ্যাঁ, ওনাকে কিছু জিজ্ঞাসা করার আছে। কোথায় উনি? বাইরে বাচ্চাদের পড়াচ্ছেন, আমি ডেকে আনছি। ঠিক আছে ঠিক আছে, আমরা দেখছি। মিস্টার কুমার, আপনার কাছে আমাদের কিছু জিজ্ঞাসাবাদ আছে। বলুন, কি জানতে চান? আপনি এটাকে চেনেন? এটা তো ফিলামেন্ট। গুড, ঠিক চিনেছেন আপনি। আপনি জানেন আমরা এই ফিলামেন্টটা কোথা থেকে পেয়েছি? সেটা তো আপনারাই বলতে পারবেন কোথা থেকে পেয়েছেন। রোহনের বিছানার নিচে। কাল রাত্রে রোহন ওই বিছানাতেই পুড়ে মারা গেছে। হোয়াট? রোহনও মারা গেছে? কাল রাত্রে আপনি কোথায় ছিলেন? রাত 9টা থেকে ভোর 3টে পর্যন্ত। আপনারা আমাকে সন্দেহ করছেন? এটা আমাদের প্রশ্নের উত্তর হলো না মিস্টার কুমার। কাল আমি সারা দিন আর সারা রাত্রি বাড়িতেই ছিলাম। কোনো প্রমাণ? আগে আমার কাজের লোক রামু আর বিকাশ, প্লিজ কাম হিয়ার। ইয়েস স্যার। এনাদের বলো যে কাল কোথায় ছিলাম। স্যার, আমাদের সবার এক্সট্রা ক্লাস নিচ্ছিলেন এই বাড়িতেই। কটা থেকে কটা পর্যন্ত? স্যার, সন্ধ্যা 6টা থেকে ভোর 5:30 পর্যন্ত। সামনেই আমাদের এক্সাম, তাই আমরাই স্যারকে রিকোয়েস্ট করেছিলাম এক্সট্রা ক্লাস করানোর জন্য। ঠিক আছে স্যার, তুমি যাও বাবা। স্যার, আমার আরো 5 জন স্টুডেন্টস আছে যারা কাল সকাল 9টা থেকে 5:30 পর্যন্ত আমার কাছে ছিল। বলেন তো ওদেরও ডাকি? ঠিক আছে, এবার আমি যেতে পারি স্টুডেন্টদের পড়াতে? প্লিজ প্লিজ। থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে আমি যেটা বলছিলাম যে শোল্ডারিং ওয়্যার ছাড়াও আমরা মাদারবোর্ড ফিক্সড করতে পারি উইথ দ্য হেল্প অফ অ্যাডিসিভ কন্ডাক্টর। মাই গড, মাই গড! আরে ভাই, কি ব্যাপারটা? কি? আরে ভাই, এই ভুলটা আমি কি করে করলাম? কি গড, বুড়ো হয়ে গেছি আমি বুড়ো হয়ে গেছি। দয়া, একটা কাজ করবে, 1 ঘন্টা পরে ফরেন্সিক ল্যাবে দেখা করো। একটা জিনিস দেখাবো। 1 ঘন্টা পরে। আরে ওই, হ্যাঁ বস, একটা কাজ করো, এই সুইচটা দিয়ে ওই বাল্বগুলোকে জ্বালাও। এই সুইচ দিয়ে? এই সুইচ দিয়ে? হ্যাঁ হ্যাঁ, এই সুইচটা দিয়ে। আরে এর মধ্যে কোনো কানেকশন দেওয়া নেই, কিভাবে জ্বলবে? তুমি প্রশ্ন করো না, কখনো কখনো আমার কথাটাও মেনে নাও। কখনো কখনো। এই অন করলাম। কই স্যার, কিছুই তো হলো না। হবে হবে। আরে কি হবে? কিছুই হবে না। হবে ভাই, বিলিভ মি, হবে। 1 মিনিট। আরে ওর শরীর ঠিক আছে তো? হ্যাঁ স্যার, জানি না কি হয়েছে, প্রফেসর কুমারের সঙ্গে দেখা করে আসার পর থেকেই উনি বাল্ব নিয়ে খেলে যাচ্ছেন। একটা কথা বলো, ওই ফিঙ্গারপ্রিন্ট গুলোর খবর কি, যেগুলো তুমি হোটেলের লোকেদের কাছ থেকে নিয়েছিলে আর ওই রুমটা থেকে নিয়েছিলে? স্যার, অনেক ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে, কিন্তু সবগুলো স্টাফ মেম্বারসদেরই, এছাড়া আর কারোর পাওয়া যায়নি। এটা কিভাবে সম্ভব? এই যে দাদা, একটু এই দিকেও দেখুন। হ্যাঁ হ্যাঁ, দেখছি। হ্যাঁ, আরে স্যার, এই বাল্বগুলো জ্বললো কিভাবে? এ কি কাণ্ড করলেন ডক্টর সালুকে? কোনো তার ছাড়াই আপনি সবকটা বাল্ব জ্বালিয়ে দিলেন।
কিন্তু ডক্টর সালুকে এটা আপনি করলেন কিভাবে? এটা ঠিক তেমন ভাবেই হয়েছে ফ্রেডি, যেমন ভাবে খুনি করেছিল। ওই দিলীপের চেয়ারটাতে আর রোহনের বেডে। ম্যাজিশিয়ান সালুখে, এবার পরিষ্কার করে বলুন আপনি সব করলেন কিভাবে? কারেন্ট কি হাওয়া থেকে আসলো? হাওয়া থেকে আসেনি বস, তাহলে কারেন্ট এসেছে ইলেকট্রিক পেইন্টের সাহায্যে। ইলেকট্রিক পেন্ট? হ্যাঁ, ইলেকট্রিক পেইন্ট। আসলে ইলেকট্রিকের যে তার হয় সেটা মেটালের হয়। মেটাল ইজ এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, সেই জন্য কারেন্ট ওর মধ্যে দিয়ে পাস করে। ঠিক একই রকম ভাবে কিছু পেইন্টও আছে যেগুলোকে আমরা ইলেকট্রিক পেইন্ট বলি, আর এটাও গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। এর মধ্যে দিয়েও ইলেকট্রিসিটি পাস করতে পারে। অদ্ভুত ব্যাপার হলো এটা যে কোনো কালারের সঙ্গে মিশে যায়, যেটা খুব সহজে যে কোনো ব্যাকগ্রাউন্ডে মার্জ হতে পারে। ও, এই কারণেই আমরা হোটেলের রুমে আর রেস্টুরেন্টে কিছু দেখতে পাইনি স্যার। এক্স্যাক্টলি দয়া। খুনি আসলে হোটেলের রুমের আর রেস্টুরেন্টের ফ্লোরের দুটোর কালার এই কালারের সঙ্গে ম্যাচ করেছে, এই জন্য আমরা দেখতে পাইনি। তার মানে ইলেকট্রিক কারেন্ট, আই মিন এই ইলেকট্রিক পেইন্ট, এটা কি খুব সহজেই পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। আসলে এটা ইলেকট্রিক সোল্ডারিং আর রিপেয়ারিং এর কাজে লাগে। আর এটা সবচেয়ে বড় বিশেষত্ব হলো যে এটা সাধারণত খালি চোখে এটা দেখা যায় না, শুধুমাত্র ইনফ্রারেড লাইটেই এটা দেখা যায়। আমি দেখাচ্ছি। দেখেছো বস? হ্যাঁ, খনিও ঠিক এইভাবেই ইলেকট্রিক পেইন্টের ব্যবহার করেছে আর এই সার্কিট তৈরি করেছে। একটা কথা তো নিশ্চিত, এ যেই হোক না কেন তার এ সমস্ত ব্যাপারে খুব ভালো জ্ঞান আছে। কিন্তু স্যার, এদের মধ্যে খুনিকে ওই প্রফেসরের সঙ্গে তো কথা বলে নিয়েছি স্যার, ও তো না। এই মুন্সি, এই লোকটা তো একজন ক্লার্ক, কিন্তু আমার মনে হয় না যে একজন ক্লার্কের সায়েন্সের ব্যাপারে এত জ্ঞান থাকতে পারে। স্যার, এদের মধ্যে সব থেকে বেশি শিক্ষিত তো ওই প্রফেসর কি মনে হচ্ছে? এটা এমন কেউ হতে পারে যেটা প্রফেসরের মতো ইন্টেলিজেন্ট নয়, অথচ এই ব্যাপারে অনেক কিছুই জানে। সেই লোকটা অভিজিৎ, এই লোকটাই সে। মনে পড়ছে কি বলেছিল আমাদের, যে ও কি কাজ করে? যাওয়া যাক শ্বশুর বাড়ি। দিলীপ আর রোহনের উপর কেস হয়েছিল, কিন্তু আমি জানতাম ওরা টাকা আর পাওয়ারের জোরে ছাড়া পেয়ে যাবে। কিন্তু ওদের কাছে টাকা থাকলে আমার কাছে ছিল বুদ্ধি। অনেক মাস ধরে ওদের আমি ফলো করেছি, ওরা কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে দেখা করছে, সবকিছু। আর শেষ পর্যন্ত ওদের দুজনকে মারার উপায় আমি পেয়েই যাই, ইলেকট্রিক পেন্ট আর সার্কিটের মাধ্যমে। এই দুটো জিনিসের বিষয়ে আমি খুব ভালো করে জানতাম। ব্যাস, দিয়ে দিলাম দুজনকে শাস্তি। দুজনকে মেরে ফেলেছি জ্যান্ত পুড়িয়ে, যেভাবে ওরা আমার সালোনিকে মেরেছিল। হিমেশ, তোমার স্ত্রীর সঙ্গে যা কিছু হয়েছে সেটার জন্য আমরা সবাই দুঃখিত, কিন্তু দিলীপ আর রোহনকে মেরে তুমি কি পেলে? তুমি কি ফিরে পেলে তোমার স্ত্রীকে? প্রতিশোধের আগুনে পুড়ে তুমি দুজনকে মারলে, আইন তোমাকে কোনোদিন ক্ষমা করবে না।
কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে তোমার। আপনি কি কোথাও যাবেন? আমি আপনার জন্য অন্য ট্যাক্সি আনিয়ে দিচ্ছি, এটা অন্য গেস্টের জন্য। আমার যাওয়াটা খুব জরুরি, ওখানে একটা মেয়ের খুন হয়েছে। কি খুন? ম্যাডাম শুনুন, ম্যাডাম শুনুন, এক্সকিউজ মি ম্যাম, শুনুন ম্যাডাম প্লিজ, ম্যাম। এক্সকিউজ মি, তুমি আমার ওয়াইফকে দেখেছো কোথাও? স্যার স্যার একজন ম্যাডাম এখানে এসেছিলেন, উনি ট্যাক্সি নিয়ে এইমাত্র চলে গেলেন। কোথায় গেলেন উনি? আমি জানি না, আই ডোন্ট নো, কিন্তু খুব অদ্ভুত বিহেভ করছিলেন। কি বলছিলেন? স্যার স্যার উনি বলছিলেন ভিতরে কেউ খুন হয়েছে। স্যার, শোনো, স্যার, শোনো। কে খুন হয়েছে স্যার? এক মিনিট, এটা রাখ আর আমার কথাটা শোন। এখানে কারোর খুন হয়নি আর তুই কিচ্ছু শুনিসনি, বুঝেছিস? খোঁজ নে কোথায় গেল ও। ওকে স্যার। স্যার ওকে ছুরি মারছিল, মেয়েটা মরে গেছিল, তা সত্ত্বেও ওই লোকটা ওকে মেরেই যাচ্ছিল। স্যার আমাকে বাঁচান স্যার, ও আমাকে দেখে নিয়েছে, আমাকে ও ছাড়বে না। প্লিজ আপনি একটু শান্ত হয়ে যান, শান্ত হয়ে যান, আপনার কিচ্ছু হবে না। হ্যাঁ, আমরা এখানে আছি তো। একটা কথা বলুন, খুনি কি আপনাকে দেখতে পেয়েছিল? খুনি থাকলে তবে তো দেখতে পাবে। যদি কোনো খুন না হয়ে থাকে, কেউ খুনি না থাকে, তাহলে কে কাকে দেখবে? স্যার আমি সুনীল কুমার আর ও আমার ওয়াইফ স্যার। স্যার ও যা কিছু বলছে সব মিথ্যে স্যার, এই সমস্ত কিছু ওর কল্পনা, এরকম কিচ্ছু ঘটেনি স্যার। না স্যার আমি মিথ্যে বলছি না স্যার। মিস্টার সুনীল, আপনি এনার স্বামী, কিন্তু এখানে এনাকে ভয় দেখানোর কোনো চেষ্টা করবেন না, বুঝেছেন? আমরা কি করে মেনে নেবো যে এই যেটা বলছে সেটা সত্যি না আর তুমি যেটা বলছো ওটা সত্যি? তার কারণ ও মানসিকভাবে অসুস্থ স্যার, ওর স্লিপ প্যারালাইসিস আছে স্যার। স্লিপ প্যারালাইসিস মানে ঘুমের মধ্যে অবশ হয়ে যাওয়া? এর কথা তো আগে শুনিনি, কি এটা? ঘুমানোর সময় কিছুক্ষণের জন্য মানুষের বডি একেবারে অবশ হয়ে যায়, মানে জড় পদার্থের মতো। সেই সময় সে উল্টোপাল্টা স্বপ্ন দেখে আর সেটাকে সে সত্যি বলেই মনে করে, কিন্তু সে সময় সে চাইলেও কিছু করতে পারে না, কারণ তার বডি সেই সময় পুরোপুরি প্যারালাইজড হয়ে যায়। এটাকেই স্লিপ প্যারালাইসিস বলে, ঘুমের মধ্যে শরীর অবশ হওয়া। ইজ ইট ওকে? এক্স্যাক্টলি স্যার, আমাদের বিয়ে হয়েছে 6 বছর হলো, আর এই 6 বছরের মধ্যে প্রত্যেক 2-3 রাত অন্তর ওর এই অ্যাটাকটা হয় স্যার। আর এবারেও তাই হয়েছে স্যার, অন্য কিচ্ছু ঘটেনি। হ্যাঁ স্যার জানি আমার এই রোগটা আছে, কিন্তু যখনই আমার মাইগ্রেনের পেন ওঠে আমার মাথা ঘুরতে থাকে আর চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে যায়। কিন্তু স্যার এই সময় আমি শুধুমাত্র একটু ঘুমানোর চেষ্টা করি। অনেক কষ্টে আমার ঘুম আসে, কিন্তু তার 2-3 ঘন্টার পরেই আমার হঠাৎ করে চোখ খুলে যায়, কিন্তু শরীর একেবারে স্থির হয়ে থাকে। চেষ্টা করেও আমি একটু নড়তে পারি না, পুরো শরীর যেন প্যারালাইজ হয়ে গেছে। কিছু পরিষ্কার দেখতে পাই না আর বুকের ভেতরে যেন ভারী হয়ে যায়। আমি কোনোভাবে চিৎকার করতে পারি না, কারণ মুখ থেকে আওয়াজই বেরোয় না। আর তারপরে 15-20 মিনিট পর অদ্ভুত সব জিনিস আমি দেখতে পাই। ও এসে গেছে, এবার আমাকে মেরে ফেলবে। এসে গেছে। কে এসে গেছে? ওই যে ওখানে। কেউ না, কেউ আসেনি, কেউ আসেনি। ছুরি আছে, শোন। আমাকে মেরে ফেলবে। আচ্ছা কোথায়? ওই যে কেউ নেই তো, দেখো দেখো। শান্ত হও, শান্ত হও, তোমার আবার অ্যাটাক হয়েছে, রিল্যাক্স। ওই যে ওখানে। কেউ নেই, কেউ নেই এখানে, শুয়ে পড়ো তুমি। সামনে বসে আছে ওখানে। দেখো কোথায় কে আছে, কেউ আসেনি এখানে। তুমি শান্ত হও, রিল্যাক্স করো, শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, সব ঠিক হয়ে যাবে, ঘুমিয়ে পড়ো। তার মানে আপনি যা যা তখন দেখতে পান সে সবই মনের ভুল, সেগুলো আদৌ সত্যি নয়? হ্যাঁ প্রত্যেকবার সত্যি হয় না, কিন্তু এবার সত্যি হয়েছে। এটা আমার মনের ভুল ছিল না। ওই মেয়েটার মুখটা আমার এত ভালো করে মনে আছে যে আমি ওকে যে কোনো সময় চিনতে পারবো।
এবারে আমি কোনো শয়তান বা দানবকে দেখিনি, যেটা আমি প্রত্যেকবার দেখি। আমি সত্যি বলছি, আমি ওখানে খুন হতে দেখেছি। আমি একদম মিথ্যে কথা বলছি না, ওখানে খুন হয়েছিল। খুন খুন ব্যাস, কিচ্ছু হয়নি ওখানে। সুনীল বাবু, আপনি চুপ করুন, চুপ করুন। খুন হয়েছিল কি না সেটা আমরা খুঁজে বের করব। আপনারা দুজনে শুধু সেদিনকার ঘটনাটা বলুন, সে রাতে কি হয়েছিল প্রথম থেকে। স্যার, আমরা দুজন এখানে আমার কাজিন অভয়ের বিয়ে অ্যাটেন্ড করতে এসেছিলাম। কাল রাতে অভয় আর মিতালি মানে ওর হবু স্ত্রী দুজনে একটা ককটেল পার্টি করছিল। এখন আমার কথা মন দিয়ে শোনো। মিতালি যা কিছু প্রপার্টি এবং ব্যাংক ব্যালেন্স আছে, 7 পাকে বাঁধা পড়ার আগে যেন তোমার নামে ট্রান্সফার হয়ে যায়। এই মেয়েটার ওপর তোমার যে ভালোবাসার নেশাটা চেপেছে সেটা কি ইউজ করো বাবা। ওয়েল মিতালি, একটা কথা বলবো? এখনো সময় আছে, আবার ভেবে দেখ। এই অভয় তোর যোগ্য নয়। তুই এর থেকে অনেক ভালো ছেলে পেয়ে যাবি। তুমি জানো না, একে নিয়ে তো সারা শহর চর্চা করছে। আমি এর সাথে তোমার বিয়েটা এই জন্যই দিচ্ছি যাতে তুমি ডুবে না যাও। ইউ গট ইট? সো বি ফোকাস প্লিজ। আমি জানি কি করতে হবে। আমার ওই সাইকোর সঙ্গে বিয়ে করার কোনো শখ নেই, করছি